তো আজকের লেকচার হচ্ছে মেট্রিক স্পেসের উপরে। তো কিছুটা পোর্শন বাকি ছিল বলে আমি সেটা আবার করে দিচ্ছি আর কি। ওকে, সো আমাদের এর আগের দিন যেটা বাকি ছিল তার এক্সাম্পল আজকের লেকচার হচ্ছে 26 নম্বর লেকচার। ওকে, এক্সাম্পল 4. আপনার ওই 6.3 হবে না, 6.3 তো করে দিয়েছিলাম না, দাঁড়াও। আমার এটা হ্যাঁ হ্যাঁ ভুল হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ মনে হয় না থিওরেম করতে হবে, থিওরেম, দাঁড়াও, এটার আগে থিওরেম আছে আমাদের। থিওরেম আছে 4.6.3 হয়েছিল 4.6.3 হয়েছিল। আর এই 4.6.3 ট্রাইগোনোমেট্রিক সিরিজ এটা কি হয়ে? না না, ওটা হয়নি, দাঁড়াও। থিওরেম 4.6.3 এটা বাকি ছিল। থিওরেম হ্যাঁ থিওরেম হ্যাঁ, এটা কি এইটাই এটা কি বলছে দেখো। 107 পেজ। থেমে যাও এবার। এটা বলছে যে ধরো আমাকে একটা সিরিজ দেওয়া আছে। আমরা এতক্ষণ কি করলাম, আমরা এতক্ষণ করলাম যে আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি বানিয়েছিলাম, সিরিজ বানিয়েছিলাম, রাইট? এবার আমাকে ফুরিয়ার সিরিজ টাইপের দেখতে একটা সিরিজ দেওয়া আছে। এটা সিরিজ দেওয়া আছে প্রথম কথা, ঠিক আছে? আর বলা আছে যে এই সিরিজটা, স্যার বলছি স্যার, মানে প্রথমে ফাংশন দেওয়া ছিল সেটাকে সিরিজ করতে হয়েছিল। হ্যাঁ এটা সিরিজ আছে, সিরিজ এটা দেওয়া ফাংশন আছে, করবেন নাকি? এখান থেকে আমার ফাংশন পাবো কিনা আমি সেটা প্রশ্ন, ঠিক আছে? সো সিরিজ দেওয়া আছে, এখান থেকে আমার ফাংশন পাবো কিনা সেটা হচ্ছে কোশ্চেন। তো তার জন্য আমার কিছু কন্ডিশন লাগবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে দিস সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। সো যদি আমাদের এটা পাই যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, একটু দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি আমার রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, গুড, রেকর্ডিং হচ্ছে। সো ইউনিফর্মলি কনভার্জেন্ট দেওয়া আছে। তো ইউনিফর্মলি কনভার্জেন্ট কোনো না কোনো ফাংশনে করবে। লেট ইউনিফর্মলি কনভার্জেন্ট টু এফএক্স, ধরে নিলাম এটা এফএক্স এ করবে। তাহলে তাহলে আমাদেরকে দেখাতে হবে, যে এই এফএক্স এরই যে ফুরিয়ার সিরিজ হবে সেটা এটাই হবে। দেন দিস সিরিজ ইজ দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ। বুঝতে পেরেছো? জিনিসটা ক্লিয়ার হলো কি বলতে চাইছে? যে একটা সিরিজ যদি দেওয়া থাকে এবং সিরিজটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় এবং সিরিজটা দেখতে ফুরিয়ার সিরিজের মতো, তাহলে যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে এটা যে ফাংশনে কনভার্জ করবে সেই ফাংশনটারই ফুরিয়ার সিরিজ এটাই হবে। এইটাই বলতে চাইছে, ঠিক আছে? তা কনভার্জ না করলে তো আমি বলতেই পারতাম না যে এটা এফএক্স টাইপের হবে একটা। সো এটা আমরা দেখাবো তাহলে। ওকে, সো আমরা ধরে নিলাম এটাই হচ্ছে আমার এফএক্স, ঠিক? এটাই হচ্ছে তাহলে আমার এফএক্স। তাহলে এটা দেওয়া আছে মানে কি? তাহলে আমাদের গিভেন কি দেওয়া আছে? গিভেন দেওয়া আছে যে এফএক্স ইকুয়ালস টু এটা, মানে ইন এ সিরিজ ফর্মে দেওয়া আছে। যে সিরিজটার প্রপার্টি কি? সেই সিরিজটার প্রপার্টি হচ্ছে যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সো এটা হচ্ছে আমার এফএক্স। তাহলে আমাদের এখন কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এর যে ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো হবে সেটা এএনই হবে আর বিএন হবে, ঠিক আছে? তাহলে আমার এখন ক্যালকুলেট করি যে এই এফএক্স এর ফুরিয়ার কোএফিসিয়েন্ট কি হবে। তো আমি সেটাকে আর কি নাম দেব? আমি তো আর এ এর নাম দিতে পারি না, আমি তো জানি না যে আমি ঘুরে এ এনই পাবো, তাই না? তো আমি এটাকে কি নাম দেবো? অন্য কিছু নাম দিতে হবে আমাকে। ওকে, তো কি দেওয়া যায়? এক কাজ করি, আমি জাস্ট ক্যালকুলেশনটা করি যে আমাদের যে ডেফিনেশন ছিল -π to π,
1 বাই, আচ্ছা 1/পাইটা আমরা পরে নেব, ঠিক আছে। প্রথমে আমরা এফ ডিএক্সটা ক্যালকুলেট করি। এইটার ভ্যালুই a0 হওয়া, পাই ইন্টু a0 হওয়া উচিত না, 2 ইন্টু a0 হওয়া উচিত, ঠিক। তাহলে এটা দেখা যাক কি ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার এফএক্স এর জায়গায় এবার এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক। তাহলে ইন্টিগ্রেশন -π/2 পাই, এখানে আমার a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস bn sin nx dx, এখানে nx হবে, ওকে। আচ্ছা, তাহলে এইটাকে আমি সেপারেট করে দিতে পারছি। সেপারেট করলে এটা a0/2 চলে আসবে, এটা -π/2 পাই dx প্লাস, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার ইন্টিগ্রেশন বাইরে আছে, এরকম দেখতে আছে ইন্টিগ্রেশন, তারপরে আছে সাম। এইবার আমি কি করতে পারছি, এই দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারবো, এটাকে আমি সাম আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জ করতে পারবো। কেন করতে পারবো? তার কারণ হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স। এই ইউনিফর্ম কনভার্জেন্স হলেই আমরা জানি, আমরা মাপার বইয়ে পড়েছিলাম গ্র্যাজুয়েশনেই, যে ইউনিফর্ম কনভার্জেন্স ছাড়া করা যায়নি না, আরো অন্যান্য ক্রাইটেরিয়া আছে, শোনো, চেঞ্জ করার আরো ক্রাইটেরিয়া আছে, কিন্তু ইউনিফর্ম কনভার্জেন্স হলে করা যায়, বুঝতে পেরেছো? এটা একটা ক্রাইটেরিয়া, আরো অনেক ক্রাইটেরিয়া আছে কখন চেঞ্জ করা যায়, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছো? যেমন ইন্টিগ্রেশন থিওরিতে আমরা মেজর থিওরিতে একটা পড়লাম না, যেটাকে বলছে যে বাউন্ডেড কনভার্জেন্স থিওরেম। আরো কিছু অনেক থিওরেম আছে যেগুলো আমরা আমাদের সিলেবাসে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা হচ্ছে না সিরিজ অফ ফাংশনস যে চ্যাপ্টারটা ছিল, ঠিক আছে, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশনে ছিল না, যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হলেই তোমার ইন্টিগ্রেশনটাও কনভার্জ করে। তার মানে বেসিক্যালি লিমিট আর ইন্টিগ্রেশন চেঞ্জ করা যায়, আর এখানে সিরিজের ক্ষেত্রে সাম আর ইন্টিগ্রেশন ইন্টারচেঞ্জ করা যায়। তো যাই হোক, তাহলে আমি এইটাকে লিখতে পারছি তোমার সাম, আগে সামটা চলে আসবে আগে, আর ইন্টিগ্রেশনটা ভেতরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি লিখে দাও, যেহেতু দ্য সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট, ওকে, ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইউসি লিখে দিলাম। তো এইখানে আমার কাজে লাগাচ্ছি, যেহেতু এখানে আমি ইন্টারচেঞ্জটা করলাম, বুঝতে পেরেছো? তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার উপরে হয়ে যাচ্ছে 2 পাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2π/2 ইন্টু a0 হলো, এটা হয়ে গেল। আচ্ছা, এইটা কি হলো দেখো, এখানে তো a0টা বেরিয়ে যাবে, তারপরে ইন্টিগ্রেশন cos nx এর ইন্টিগ্রেশন করলে আমি পাবো সাইন, আর সাইন পায়ে আর মাইনাস পায়ে দুটোতেই 0, তার মানে এই ইন্টিগ্রেশনটা কি আসবে, 0 আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এইটার ইন্টিগ্রেশন কি আসবে, সাইনের ইন্টিগ্রেশন আসবে cos nx, তো এইটার ইন্টিগ্রেশনটা আমাদের হয়তো থাকতে পারে, দাঁড়াও, এটা তো 0 চলে গেল, এবার আমার তাহলে থাকলো bn বাই n। আচ্ছা, এখানে হবে তোমার sin nx এর ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস cos nx হয়, রাইট, মাইনাস cos nx, আর পাই আর মাইনাস পাই, হ্যাঁ বাই এন, তো এই তো এখানে দিলাম, হ্যাঁ হ্যাঁ। এইবার একটা জিনিস দেখো, কসটা হচ্ছে আমার ইভেন ফাংশন, মানে পায়ে যে ভ্যালু দেবে মাইনাস পায়ে সেম ভ্যালু দেবে, আর এখানে যেহেতু মাইনাস করব তাহলে কেটে 0 হয়ে যায়, বুঝতে পেরেছো কেন 0 হচ্ছে এটা, মানে cos পাই মাইনাস cos অফ মাইনাস পাই দুটোই তো 0, মানে দুটো কেটে গিয়ে 0 হচ্ছে, বিয়োগ করে 0 হচ্ছে, মানে এই মাইনাসটাও তুমি যদি বাইরে নিয়ে নাও তাহলে জিনিসটা কি আসবে, cos n পাই মাইনাস cos অফ মাইনাস n পাই, এটাই তো আসবে, আর মাইনাস কসটা মাইনাসকে খেয়ে নেই, তাহলে এটা জিনিসটা কি আসলো, cos n পাই মাইনাস cos n পাই হুইচ ইজ 0, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি এটা 0ই থাকছে,
সো আমার টোটাল জিনিসটা আমি জাস্ট কি পেলাম, পাই ইন্টু a0 পেলাম। হলো, তাহলে এখানে পাই দিয়ে ভাগ করলে দেখো a0 চলে আসছে। তার মানে a0টা দেখো যে ডেফিনেশনটা অনুযায়ী বুঝতেই পারছি যে fx এর যে তোমার প্রথম যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট হয় যেটা a0 সেটা মিলে যাচ্ছে, a0 ডেফিনেশনটা মিলে যাচ্ছে, রাইট। এবার আমরা কি করব, n এর ডেফিনেশনটা দিয়ে দেখব। তাহলে 1/পাই মাইনাস পাই টু পাই, হ্যাঁ, আমার আছে fx ইন্টু cos nx dx। এইটা আমার কি আসা উচিত, এটা আমরা চাই, সো উই ওয়ান্ট দিস ভ্যালু ইজ an, এটা আমরা চাই, ঠিক আছে। তো এটা দেখা যাক। তাহলে এখানে আমার কি আছে, সামেশন 1/পাইটা থাকলো, হ্যাঁ। এবার মাইনাস পাই টু পাই, fx এর জায়গায় আমি কি লিখবো, a0/2 প্লাস, হ্যাঁ, summation n equals to 1 to n infinity cos nx an cos nx plus bn sin nx। হলো, এত দূর আমার কি হলো, fx-টা লিখলাম, fx এর পরে cos nx দিয়ে গুণ করতে হবে একটা, তাই তো। এইবার আমাকে dx লিখতে হবে। তো এই জিনিসটা হচ্ছে আমার হলো। আচ্ছা, এইবার দেখো 1/পাই থাকলো, হ্যাঁ। এবার আমি দেখো আলাদা আলাদা করছি। তাহলে a0/2 কনস্ট্যান্ট আছে, বেরিয়ে যাবে। তারপরে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos nx dx হবে, এটা cos nx dx হলো। এইটার কাজ কমপ্লিট। আচ্ছা, বাকি থাকছে কি, এবার এইটার কাজ দেখি। তাহলে এইটার কাজে আমার কি হবে, আবার দেখো সামেশনটা বাইরে চলে যাবে। এখানেও আমরা ইউনিফর্ম কনভার্জেন্স ইউজ করছি যখনই ইন্টারচেঞ্জ করব, কারণ ইন্টিগ্রেশনটা আগে বাইরে ছিল, সামটা ভেতরে ছিল, আমি উল্টে দিচ্ছি, সেই জন্য এখানে আমরা ইউনিফর্ম কনভার্জেন্স ইউজ করছি। an হলো, আর এখানে একটা cos nx ছিল, আর এখানে একটা, তো cos nx এর স্কোয়ার হয়ে যাচ্ছে, হলো dx হলো প্লাস bn ইন্টিগ্রেশন, bnটা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, আর এখানে তোমার সাইন nx ছিল ইন্টু cos nx হলো dx। বলো, জিনিসটা ক্লিয়ার হলো? আমি জাস্ট গুণ করলাম, এখানে আর কিছুই করিনি। দেখো, এটা হচ্ছে cos nx এর ডেরিভেটিভ সাইন, এবার সাইন পাই আর মাইনাস পাই দুটোতেই জিরো, সো এই ভ্যালুটা জিরো আসছে আলটিমেটলি, এটা আসছে জিরো। তারপরে আসছে সামেশন n equals to 1 to infinity। আচ্ছা, ও ও ও ও ও আমার এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা, এইখানে n আছে, এই nটা ফিক্সড, আর এই nটা হচ্ছে আমার সামেশনের n, তো এই দুটো সেম হলে কিন্তু প্রবলেম। ওকে, তো আমি কি করব, আমি এটাকে দেখো এইখানে আমার দু জায়গায় n আছে, তো আমি জাস্ট এইটাকে কে করে নিচ্ছি। ওকে, কে করে নিচ্ছি, তাহলে আমি শুরুতে এটা কে করে নিলাম, হ্যাঁ, এটা তাহলে কে, এইখানে একটা তাহলে n থাকছে, আর একটা থাকলে কে। ওকে, এখানে আরেকটা কে, cos kx। ওকে, এখানে একটা sin kx, না sin nx আর cos kx। এই জায়গাটা বুঝতে পারলে কি না বলো? আচ্ছা, এবার মনে করো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হয়, n আর k যদি সমান হয় তাহলে ভ্যালুটা পাই হয়, বাকি জায়গায় জিরো হয়, ঠিক আছে। তাহলে সে শুধুমাত্র এই কোন n এর জন্য ভ্যালুটা ইকুয়াল, ভ্যালুটা তুমি পাবে n এর ভ্যালু যখন k হবে, তাহলে যখন k হবে তখন ভ্যালুটা এটা পাই হয়ে যাবে। তাহলে এই সামটার সাম থাকবে না, কারণ বাকি জায়গায় সামের প্রত্যেকটা টার্মই কিন্তু জিরো হয়ে যাচ্ছে এক্সেপ্ট যখন n এর ভ্যালুটা k। তাহলে আমি এখানে কি পাবো, আমি শুধু পাবো n এর ভ্যালুটা যখন k, তার মানে এখানে শুধু পাবো ak। ওকে, তখন এই ভ্যালুটা হয়ে যাবে পাই, মানে ak ইন্টু পাই পাবো, হলো। এবার এইখানে এখানে সাইন আছে, কস আছে, মানে এটা কিন্তু সবসময় জিরো দেবে, তাই এটা সবসময় জিরো। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম, আলটিমেটলি আমি পেলাম ak। দেখো, তাহলে এইটা ak এর ডেফিনেশন এটা ফলো করছে ক্লিয়ারলি। তো সিমিলারলি দেখো, আমি আর ক্যালকুলেশনটা করব না,
তোমরা বুঝে গেলে ব্যাপারটা কিভাবে করব। সো আমাকে এই লাইনে আমি লিখে দিতে হবে, এই লাইনে যে ইউজড ইউনিফর্ম কনভার্জেন্স। ওকে, similarly similarly minus pi to pi fx into sin kx dx equals to bk। ওকে, দেখো এই জায়গাটা খেয়াল করবে, হ্যাঁ, এই n আর k জায়গাটা যেন গুলিয়ে না যায়। বলো, কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু বলো আমাকে। স্যার এই সেকেন্ড লাইনটা স্যার একবার বলুন না, কোন জায়গাটা? সেকেন্ড লাইনটা কি করে, এই সেকেন্ড লাইনটা পরে কি করে ওটা 0 একে পায় আর 0 হলো, আরে করব এই cos k পাইটা কি করে 0 আসলো এটা? হ্যাঁ ওই লাইনটা একবার বলুন ওটা। আচ্ছা, গোটাটাই বলছি। দেখো এখানে যে কি cos kx, তার ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে কি আসবে, sin kx আসবে, রাইট? এবার sin k এর আমি এবার x এর জায়গায় পাই বসাবো, তাহলে sin k পাই পাবো। sin k পাই এর ভ্যালু তো 0, সেই জন্য এটা 0 আসছে। ক্লিয়ার হলো কিনা বলো এবার, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, এবার এইখানে আসি। এইখানের জন্য আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, হ্যাঁ, cos kx ইন্টু cos nx dx। এই ইন্টিগ্রেশনের ভ্যালু মনে রাখবে যে এটা হয় 0 যদি n আর k আলাদা হয়। ওকে, আর যদি সেম হয় তখন এটা হয়ে যায় পাই, যদি n আর k সেম হয়, ঠিক? আর এটা কি আছে, এটা আছে সাম ওভার অল n, মানে n এর ভ্যালু 1, তার মানে এটা কি আছে, একবার cos nx ইন্টু cos kx, মানে মানে 1 থেকে স্টার্ট, cos x ইন্টু cos kx, cos 2x ইন্টু cos kx, cos 3x ইন্টু cos kx, এইভাবে তো এগোচ্ছে জিনিসটা। তো বাকি তো সবগুলোই তো 0 হয়ে যাবে না, সবগুলোর ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে, এক্সেপ্ট যখন তুমি করছো cos kx ইন্টু cos kx, তখন সেই ভ্যালুটা পাই হবে, তাহলে তখন nটা কি হয়ে যাবে, k হয়ে যাবে, তখন এটা পেয়ে যাবো ak, আর এই এই ইন্টিগ্রেশনটা পেয়ে যাবো পাই, সেই জন্য ak ইন্টু পাই পাবো, বাকি সব 0। আর সাইনের ক্ষেত্রে তো সবই 0 হবে, মানে সাইন যদি একটা সাইন থাকে sin kx আর একটা থাকে cos nx, এইটা সব সময় 0, বুঝতে পেরেছো? এটা অলওয়েজ 0, মানে n এর সমান হোক আর আলাদা হোক সব সময় 0, বুঝতে পেরেছো? আর একই রকম ভাবে যদি দুটোই সাইন থাকে তখন আবার এই সেম জিনিস হবে, আলাদা হলে 0 আর সেম হলে পাই। বোঝা গেল? তো দুটোই যদি cos cos থাকে দুটো এবং যদি অ্যাঙ্গেলটা আলাদা হয় তাহলে 0 দেবে, আর অ্যাঙ্গেল সেম হলে পাই দেবে। সাইনের ক্ষেত্রে দুটোই সাইন হলে সেম জিনিস, আর দুটো যদি আলাদা হয় সাইন আর cos তাহলে সব সময় 0 দেবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে, ফুরিয়ার সিরিজ করলে এইটি মাথায় রাখতেই হবে, না হলে হবে না। বোঝা গেল? তো এইটি ইউজ করে তুমি এইটাও দেখাতে পারবে বিকে হবে। বলো, এবার কোনো ডাউট আছে? না, আর ডাউট নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট এবার আমরা করছি এক্সাম্পল 464 এক্সাম্পল। ওকে, এখানে কি বলছে দেখো, বলছে ভেরিফাই করো যে এই যে সিরিজ একটা দেওয়া আছে n = 1 to infinity sin nx ডিভাইডেড বাই n স্কোয়ার। বলছে কোশ্চেন হচ্ছে ইজ ইট এ ফুরিয়ার সিরিজ, ইজ ইট এ ফুরিয়ার সিরিজ। দেখো দেখে তো লাগছে এটা ফুরিয়ার সিরিজ, মনে হচ্ছে এটা bnটা হচ্ছে 1/n স্কোয়ার আর n গুলো 0, n কিছু নেই মানে 0, মানে ইউনিফর্মালি কনভার্জেন্ট দেখা যাবে। কারেক্ট। ইউনিফর্ম কনভার্জ করলে তবেই তো আমি বলতে পারবো যে এটা কোনো না কোনো ফাংশনের ফুরিয়ার সিরিজ হবে। এর এর থেকে কি আমি কোনো ফাংশন পাবো? তার জন্য তো আমাকে দেখাতে হবে যে এটা কনভার্জ করছে। সো
উই নিড টু শো, তাহলে আমাদের কি দেখাতে হবে, উই নিড টু শো ইউনিফর্ম কনভার্জেন্স। ওকে, ইউনিফর্ম কনভার্জেন্স অফ দ্য সিরিজ। ঠিক, তার জন্য আমাদের কি টেস্ট আছে, উই ক্যান ইউজ এমএন টেস্ট। এমএন টেস্ট, তাহলে এমএন টেস্টটা কি যে আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এইটা দেখতে কিরকম, এটা দেখতে হচ্ছে এফ এন এক্স টাইপের, যেখানে এফ এন এক্সটা কি, এফ এন এক্সটা হচ্ছে সাইন এন এক্স বাই এন স্কোয়ার। ঠিক, তো আমাদের এমএনটা কি হয়, এমএনটা হয় সুপ্রিমাম অফ মড এফ এন এক্স which is supremum of mod sin nx divided by n square. এটা হচ্ছে আমার 1/n square. তো if we can show that this mn, এটা তাহলে রিয়েল এর সিকোয়েন্স হয়ে গেল। এটা if this is finite then স্যার বলছি এটা সুপ্রিমাম করলে sin nx স্কয়ার, মানে sin nx টা তো 1 হয়ে যাচ্ছে সুপ্রিমাম। হ্যাঁ, সেই জন্য এটা 1/n স্কোয়ার হচ্ছে। আর সামেশন 1/n স্কোয়ার কি হয় আমাদের, ফাইনাইট হয়। ইউনিফর্মলি কনভার্সন সাইন সামেশন 1/n স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাইট। এইখানে ইউনিফর্ম কনভার্জেন্সের কোনো গল্প নেই, কারণ এখানে কোনো এক্সই তো নেই। ইউনিফর্ম কনভার্জেন্স আমরা কোথায় বলি, যখন সিরিজ অফ ফাংশনস থাকে। আর এটা এটা জাস্ট সিরিজ, এটা শুধু সিরিজ, এখানে কোনো ফাংশন ব্যাপার নেই। অ্যাজ এ সিরিজ অফ, হ্যাঁ এটা এটা আমরা শুধু বলবো কনভার্জ করছে, তাই এটা কনভার্জ করছে জানি। আর এটা কনভার্জ করলেই আমরা বলতে পারি যে সামেশন এফ এন এক্স টা ইউনিফর্ম কনভার্জ করে। এটাই হচ্ছে এমএন টেস্টের গল্প। মানে স্যার তার মানে 1/n স্কয়ারটা মানে সিরিজটা যেহেতু কনভার্জ করছে, হ্যাঁ, কিন্তু ফাংশনটা তো একটা বাউন্ডেড ফাংশন প্লাস একটা সিরিজ আছে, সেই জন্য ইউনিফর্মালি হবে কি নাকি? হ্যাঁ এটাই তো বলে যে এমএনটা, এই যে সামেশন এমএনটা যদি কনভার্জ করে মানে ফাইনাইট হয়, তাহলেই সিরিজটা ইউনিফর্ম কনভার্জ করবে। এটাই আমাদের বলে এমএন টেস্ট। তো এই জিনিসটা এখানে হচ্ছে, এমএন এর ভ্যালু এখানে 1/n স্কয়ার পাচ্ছি। এটা তো এমএন টেস্ট সিরিজই আছে। হ্যাঁ, সিরিজ অফ ফাংশনস এটাই তো আছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করতে পারলাম, ভেরিফাই করতে পারলাম যে এটা ইউনিফর্ম কনভার্জ করছে। আর ইউনিফর্ম কনভার্জ করছে মানেই এটা ফুরিয়ার সিরিজ দেবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার। আচ্ছা, নেক্সট এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে ফুরিয়ার সিরিজ ফর ইভেন ফাংশন আর অড ফাংশন। তো এটা আমরা আগেই দেখেছি না প্রথমেই, যে ইভেন ফাংশন হলে তোমার সাইনগুলো 0 হয়ে যায়, মানে মানে বেসিক্যালি বিএন গুলো 0 হয়ে যায়। আর অড যদি হয় তাহলে তাহলে এন গুলো 0 হয়ে যায়, শুধু সাইন গুলো পড়ে থাকবে। তো ওটা তো আমরা আগেই দেখেছি। আচ্ছা, এবার আছে কি একটা নেক্সট এক্সাম্পল আছে তোমার, আরেকটা ক্যালকুলেশন আছে বেসিক্যালি 4.6.5। এখানে কি আছে, এখানে আছে তোমার ফাংশনসটা এরকম আছে -x যখন -π থেকে 0, আর বাকি জায়গায় আছে x যখন 0 লেস দেন x লেস দেন π লেস দেন ইকুয়ালস টু π। ঠিক আছে, তাহলে -π থেকে π এ ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে। এবার কি বলেছে, তুমি দেখতে পাচ্ছ এখানে এইটুকুর মধ্যে মনোটোন আর এইটুকুর মধ্যে মনোটোন, তার মানে এটা কনভার্জ করবে। হ্যাঁ, আচ্ছা কি স্যার বলছি এইটুকু -π থেকে 0 এর মধ্যে মনোটোন। হ্যাঁ, -x এ -x আমাদের এ ছিল না একটা তোমার কি বলে থিওরেম একটা পড়লাম না, যে যদি একটা পার্টিশন পাই, যে পার্টিশনের প্রত্যেকটা ইন্টারভ্যালে মনোটোন হয়, তাহলে সিরিজের ভ্যালুটা একটা আমরা পাই, মানে কনভার্জেন্স একটা পাই, তাই না? ওটাই। তাহলে তাহলে আমরা এটার একটা সিরিজ পেতে পারি। তাহলে a0 এর ভ্যালু বের করো। a0 সমান কত? a0 সমান 1/√x
পাই, মাইনাস পাই থেকে পাই এফএক্স। এবার এফএক্সটা ডিফাইন করা আছে তোমার মাইনাস জিরোতে গিয়ে ব্রেক করছে, তাহলে এটাকেও তোমাকে ব্রেক করতে হবে। তাহলে মাইনাস পাই টু জিরো মাইনাস এক্স ডিএক্স প্লাস 1/পাই 0 টু পাই, এখানে হবে এক্স ডিএক্স। হলো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এর ভ্যালু কি করব আমরা? এর ভ্যালু -1/পাই। আচ্ছা, এবার হচ্ছে এক্স, এক্স এর ইন্টিগ্রেশন কত হয়? x²/2। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমার 0 টু -পাই প্লাস 1/পাই, এটাও হয়ে যাবে x²/2, এটা হয়ে যাবে পাই টু 0। তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে? -1/পাই, এটা হয়ে যাবে তোমার 0 বসালে 0 মাইনাস পাই²/2, ঠিক, প্লাস পাই² মাইনাস 0। হলো? তাহলে এটা কি আসলো? এখানে আসলো পাই²/2 আর এটাও আসছে পাই²/2। সো আলটিমেটলি এটা পাই পাই কেটে যাবে, সো পাই/2 প্লাস পাই/2 হুইচ ইজ পাই। তার মানে a0 এর ভ্যালু আমরা কি পেলাম? a0 এর ভ্যালু পেলাম পাই, a0 এর ভ্যালু পেলাম আমরা পাই। হলো? একটা ক্যালকুলেশন আমাদের কমপ্লিট। এবার নেক্সট কি করতে হবে? নেক্সট করতে হবে আমাদের এন, যেখানে এন এর ভ্যালু 1 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এন কি ছিল? 1/পাই মাইনাস পাই টু পাই, হ্যাঁ, এফএক্স ইন্টু কস এন এক্স। হলো? আচ্ছা, এইটাকে আমি এবার লিখতে ব্রেক করব। -পাই টু 0, এফএক্স এর ভ্যালু তখন ছিল -x, তাহলে -x ইন্টু কস এন এক্স ডিএক্স। হলো? প্লাস 1/পাই 0 টু পাই, তখন ছিল এক্স কস এন এক্স ডিএক্স। হলো? এবার এটাকে তোমাকে কি করতে হবে? বাই পার্ট, ইউজ বাই পার্টস টু ক্যালকুলেট। তাহলে বাই পার্ট ইউজ করো, ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবে আমি জাস্ট সেটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 2/πn²। বাই পার্ট করলে কি হবে? পরবর্তীতে এটা এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তখন এটা ইন্টিগ্রেশন করতে পারবে। সো বাই পার্টস তোমাকে ইউজ করতে হবে। আমি এর বেশি কিছু আর বলছি না, এটা দেবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এইরকম সেম ক্যালকুলেশন আমরা এর আগে একটা করেছিলাম, সেই জন্য আমি আর বেশি সময় দিচ্ছি না এটাতে। ঠিক আছে, তো এটা দেখবে অড আর ইভেনের ব্যাপারটা, অড আর ইভেন করে আলাদা করে নাও। একই রকম ভাবে বিএনটাও ক্যালকুলেট করতে পারবে, তো জিনিসটা হয়ে যাবে। তারপরে তোমার জিরোতে, এবার জিরোতে কোথায় কনভার্জ করবে? দেখো জিরোতে কোথায় কনভার্জ করবে সেটা, এটা জিরোতে কনভার্জ করবে দ্য সিরিজ উইল কনভার্জ। এন এর মান যখন ইয়ে হবে আপনার এই এই জিরোতে যখন তুমি বসাবে তখন এইখানে কনভার্জ করবে, তো এই ভ্যালুটা তুমি বসিয়ে দেখো 0 আসছে। সো ওই একই রকম এখানে করে একটা সিরিজ তুমি পাবে। তাহলে জিরোতে ভ্যালুটা 0 দেবে, সিরিজের ভ্যালুটা 0, কিন্তু ফাংশনের ভ্যালুটা কিন্তু 0 নয়। সো সিরিজটা তোমার ওই 0 পয়েন্টে ম্যাচ করছে না, ফাংশনের সঙ্গে সিরিজের ভ্যালুটা ম্যাচ করছে না। কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এইখানে আমাদের ফুরিয়ার সিরিজ ডান, সিরিজ ডান। কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো আমাকে। কোনো কোশ্চেন নাই স্যার, পরেরটা শুরু করুন। ঠিক আছে, তাহলে এবার আমরা মেজর থিওরি শুরু করছি। মেজর নয়, ম্যাট্রিক্স, সরি, মেট্রিক স্পেস। ঠিক আছে, তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মেট্রিক স্পেস।
আর মেট্রিক স্পেসের একটা ভালো বই আছে কুমারাসেনের, তোমার বই তোমরা জানো, মেট্রিক স্পেস বাই কুমারাসেন, এস কুমারাসেন। হ্যাঁ, পুরো মেট্রিক স্পেসের উপরে আছে, ওইটা তোমরা পড়তে পারো, খুব ভালো বই। ঠিক আছে, তো যাই হোক আমরা অত দূরে যাব না, আমাদের বইয়ে যা যা আছে আমরা তাই করব, এর বাইরে আমরা করব না। হ্যাঁ স্যার, প্রয়োজন হলে যাওয়া যাবে, মানে যেটা যেটা বইয়ে প্রবলেম থাকবে। তো বেসিক্যালি মেট্রিকটা কি জিনিস? মেট্রিক কিছুই নয়, যে আমরা যখন রিয়েল নাম্বার পড়েছিলাম, ঠিক কিনা, রিয়েল লাইন যদি এটা হয়, তাহলে দেখো এখানে যদি একটা পয়েন্ট থাকে, এখানে একটা যদি পয়েন্ট থাকে, তখন আমি 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 তখন বলছিলাম না যে এইটার মধ্যে আর এইটার মধ্যে ডিস্টেন্স কতটা দূরত্ব আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি হয়, তাহলে ডিস্টেন্স আমরা কত বলি, বি মাইনাস এ, ঠিক না? কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা দুটো পয়েন্টের মধ্যে কতটা দূরত্ব সেইটা আমরা জানি, রিয়েলের ক্ষেত্রে আমরা জানি। তো বেসিক্যালি তোমাকে যদি একটা অ্যাবস্ট্রাক্ট সেট দেওয়া হয়, ধরো তোমাকে আমি দিলাম এক্স সেট ইকুয়ালস টু এ বি সি, ঠিক? এবার তোমাকে প্রশ্ন করা হলো, আচ্ছা বলো তো বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত? বি আর সি এর মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, তাহলে তোমার কাছে কোনো অ্যান্সার নেই, এ কি বি কি সি কি তুমি কিছুই জানো না। এই সেট তো, এখানে যে সি মানে তো কোনো নাম্বার, সেটাও তো নয়, ঠিক না? এটা তো এ মানে অ্যালফাবেট এ হতে পারে, বি অ্যালফাবেট হতে পারে, সি অ্যালফাবেট হতে পারে, এটা অ্যালফাবেটের তিনটে অ্যালফাবেটের সেট হতে পারে। কথাটা বুঝতে পেরেছো? মানে তিনটে লেটারের সেট হতে পারে। তো এদের মধ্যে দূরত্ব বলতে আমি কি বুঝবো? হ্যাঁ, এখন আমি যদি বলি যে দূরত্ব হচ্ছে মড বি মাইনাস সি, এটা মিনিংলেস। কথাটা বুঝতে পেরেছো? দিস ইজ মিনিংলেস, কারণ মড বি মাইনাস সি এর মানেটা কি? বি তো নাম্বারই নয়, বি হচ্ছে ইংলিশ লেটারের একটা লেটার, এবিসিডি আমরা যেমন পড়ি, তার মধ্যে বি হচ্ছে একটা লেটার, সি হচ্ছে একটা লেটার, আমি সেই লেটারগুলোই এখানে লিখেছি। তাদের মধ্যে দূরত্ব বলতে আমরা কি বুঝি? কিছুই না, বুঝি কি এখনো অবধি? কথাটা বুঝতে পারছো কি পারছো না বলো? তো বেসিক্যালি তাহলে মেট্রিকটা কি করে? মেট্রিক হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে তুমি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ডিফাইন করতে পারছো। বুঝতে পেরেছো? হ্যাঁ, সো যে কোনো আরবিট্রারি সেটের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ডিফাইন করাকেই আমরা বলছি মেট্রিক ডিফাইন করা। সো মেট্রিক মানেই হচ্ছে ডিস্টেন্স, মেট্রিক ইজ ইকুইভ্যালেন্ট টু ডিস্টেন্স, ঠিক আছে? সো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যে ফাংশনটা হবে, সেটা নিশ্চয়ই কিছু একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, একটা কন্ডিশন স্যাটিসফাই করবে, যে কন্ডিশনটা জানা থাকলে তবেই আমি সেটাকে মেট্রিক বলবো, আদারওয়াইজ বলবো না। তাহলে দেখো, তাহলে আমরা বেসিক্যালি কি করছি? তাহলে দেখো এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলতে চাইছি যে ডিস্টেন্স বিটুইন বি অ্যান্ড সি। আর দেখো এইটা কি হচ্ছে, এটা একটা অর্ডার্ড পেয়ার। তাহলে বেসিক্যালি আমরা কি করছি, যে কোনো একটা অর্ডার্ড পেয়ারের মধ্যে একটা নাম্বার অ্যাসাইন করছি, মানে যেটাকে আমরা ডিস্টেন্স বলছি, একটা পজিটিভ নাম্বার অ্যাসাইন করতে চাইছি, ঠিক না? আর অর্ডার পেয়ারের সেটটাই হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। সো ডিস্টেন্স যে ফাংশনটা হচ্ছে ডি, যেটা ফাংশন, সেটা ডোমেন কি? সেটা ডোমেন হচ্ছে এক্স ক্রস এক্স, কার্টেসিয়ান প্রোডাক্ট। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আর, বেসিক্যালি আর প্লাসটা কি? আর প্লাস হচ্ছে আর মানে পজিটিভ আর তার সঙ্গে জিরো ইউনিয়ন। তাহলে এটা হচ্ছে সেট অফ অল এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। এটাকে আমরা আর প্লাস নাম দিচ্ছি, ঠিক আছে? আমরা এটা ডিফাইন করলাম যে আর প্লাস মানে সেট অফ অল পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো, এই লাইনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে আমি কেন ক্রস নিয়েছি? কারণ আমি যে কোনো দুটো নাম্বার নেব, তাকে আমি তার
একটা রিয়েল নাম্বার অ্যাসাইন করব, মানে ডিস্টেন্স বেসিক্যালি। সো ডি অফ এ কমা বি ইজ মিনিং ডিস্টেন্স বিটুইন, এইভাবে আমরা পড়বো, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। আর ডি অফ বি এ কি হবে, বি অফ হবে ডিস্টেন্স বিটুইন বি অফ বি অ্যান্ড এ। তাহলে দেখো যেহেতু দূরত্ব, দূরত্বের কি কোনো মানে এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে এ এর দূরত্ব একই তো হয় না? তো আমাদের তাহলে কি কি প্রপার্টি মেনটেন করতে হবে? সো এক্স, তাহলে আমরা কি লিখবো এবার? হ্যাঁ, সো ডি ইজ এ মেট্রিক if we have, তাহলে কন্ডিশন কি হবে? প্রথম কন্ডিশন হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন দুটো পয়েন্ট এ কমা বি 0 হবে তখনই যদি দুটো পয়েন্ট সেম হয়। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু বি। বুঝতে পেরেছো? তাহলে এটা, এই কন্ডিশনটা কি বলছে? বলছে যে দুটো সেম পয়েন্টের মধ্যে দূরত্ব সবসময় কি হবে? 0 হবে। ঠিক আছে, একই পয়েন্ট মানে এ থেকে এ এর দূরত্ব সবসময় 0 ধরবো আমরা। আর যদি দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব 0 হয় তাহলে পয়েন্ট দুটোকে সেম ধরবো। বুঝতে পেরেছো? 2 নাম্বার, ডিস্টেন্স অফ এ কমা বি আর ডিস্টেন্স অফ বি কমা এ শুড বি সেম। 3 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। সেটা কি বলছে? যে ডিস্টেন্স a comma b is always less than equals to distance a comma c plus distance c comma b। এক নাম্বারটা বলুন না, এক নাম্বারটা ডিসটেন্স এ বি মানে ওটা কোইনসাইড করবে নাকি? হ্যাঁ, যদি ডিস্টেন্স 0 হয় তার মানে কি সেম পয়েন্ট, এ আর বি দুটো সেম পয়েন্ট, সেই জন্য সমান। ঠিক আছে। আর যদি একই পয়েন্ট হয় তাহলে তো ডিস্টেন্স 0 হবে। So this is known as triangle inequality. কারণ কি বেসিক্যালি তিনটে পয়েন্ট যদি হয়, একটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ, তাহলে তাহলে এ এ বি মানে কি এই এখান থেকে এই ডিস্টেন্স, আর এসি মানে কি এই ডিস্টেন্স। আর তাহলে দেখো দুটো ট্রায়াঙ্গেলের দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর চেয়ে বড় হয়, তাই এখানে তাই ঘটছে। এসির দৈর্ঘ্য প্লাস বিসির দৈর্ঘ্য সবসময় এ বির থেকে বড় হবে। বুঝতে পেরেছো? এটা হবে। আর বুঝতে পেরেছো এই জায়গাটা খেয়াল রাখবে, দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ওকে, সো এই জিনিসটা সবসময়, এই তিনটে কন্ডিশন একসঙ্গে যদি ঘটে তবেই আমি ডিটাকে বলবো মেট্রিক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এক্সাম্পল যদি বলা যায়, এক্সাম্পল তো তোমরা সবই জানো। এক্সাম্পল দাঁড়াও, এক্সাম্পলের মধ্যে তুমি বলতে পারো যে রিয়েল নাম্বারের মধ্যে আমরা ডিস্টেন্স সম্পর্কে জানি যে in r d we know that x, y এর মধ্যে ডিস্টেন্স হয় mod x minus y। দেখো এখানে mod is defined কারণ এগুলো তো নাম্বার না, নাম্বারের মড তো আমরা রিয়েল নাম্বারের মড তো জানি, এটা ডিফাইন করি আমরা। সো এটা স্যাটিসফাই করে আমাদের এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে, দ্যাট ইজ ওয়াই এটা একটা এই মেট্রিক। এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। স্যার লাস্টেরটা স্যার বলুন, লাস্টেরটা কি বলেন? আরডি মানে দেখো এটা হচ্ছে রিয়েল নাম্বার আর এটা হচ্ছে ফাংশনটা, এই ফাংশনটা, এটা এই দুটোকে একসঙ্গে মেট্রিক স্পেস বলা হচ্ছে। ওটা রিয়েল নাম্বার আর ডিটা হচ্ছে ফাংশন, মানে ডিটাই তো মেট্রিকটা। হ্যাঁ, সো তোমার যদি একটা সেট থাকে তার উপরে যদি তুমি একটা ডি ডিফাইন থাকে তাহলে এইটাকে আমরা বলবো মেট্রিক স্পেস।
মানে ডিটা ফাংশনটা, ডিটা জাস্ট ফাংশনটা, ঠিক আছে। এক্সটা হচ্ছে সেট অফ পয়েন্টস, আর ডিটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করা হবে তার লজিকটা বলা থাকবে, মানে ফাংশনটা বেসিক্যালি। বোঝা গেল? এই অবধি কারো কোনো কোশ্চেন্স আছে? না স্যার। ওকে, আচ্ছা এবার দেখো, একটা মেট্রিকের নাম হচ্ছে ট্রিভিয়াল মেট্রিক, ঠিক আছে। কি নাম? ট্রিভিয়াল মেট্রিক। ট্রিভিয়াল মেট্রিক কি জিনিস? ট্রিভিয়াল মেট্রিক হচ্ছে যে ধরো এক্স হচ্ছে যে কোনো একটা সেট, এনি নন এমটি সেট, ঠিক, নন এমটি সেট। আর আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কিভাবে ডিফাইন করছি? ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি আমরা এইভাবে ডিফাইন করছি যে ডিস্টেন্সটা সবসময় কি হবে? 1 হবে যদি এ আর বি আলাদা হয়, আর 0 হবে যদি এ আর বি সমান হয়। হ্যাঁ, তাহলে বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে যে আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি, মানে বাস্তব এক্সাম্পল। তোমরা বাস্তব এক্সাম্পল, হ্যাঁ, তিনটে পয়েন্ট যদি থাকে সমবাহু ত্রিভুজের, হ্যাঁ দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ কিনা? হ্যাঁ, তোমরা আছো? কেউ কি বেরিয়ে যাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা ফোন এসছে। হ্যাঁ, ওকে, তাহলে তাহলে এইটা হচ্ছে কি, দেখো আমি এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি যে দেখো এখানে দেখো এটা এ পয়েন্ট, এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। দেখো এখানে তিনটে পয়েন্টের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব সবসময় কিন্তু সেম। এই দূরত্বটাকে আমি ধরো 1 ধরলাম, তাহলে এইটা একটা কি হলো? এইটা হলো তোমার এই ট্রিভিয়াল মেট্রিক, ঠিক আছে। তো আমি জাস্ট ডিফাইন করতেই পারি যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব সবসময় ধরো 1, দুটো আলাদা আলাদা পয়েন্টের মধ্যে দূরত্ব সবসময় 1, তখন সেটাকে বলা হবে ট্রিভিয়াল মেট্রিক। বুঝতে পেরেছো? এটা তুমি চেক করতে পারো, এগুলো 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 হচ্ছে তোমাদের কাজ, হ্যাঁ, যে চেক দ্যাট ইট ইজ এ মেট্রিক। এটা যে একটা মেট্রিক হবে তার কন্ডিশনগুলো তো তোমাকে চেক করা উচিত না? যে তিনটে কন্ডিশন আমি বললাম তারা যে ম্যাচ করছে সেটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের নিজে করা উচিত, করে যদি তারপরে যদি কোথাও অসুবিধা হয় তখন আমি ওটাকে কারেক্ট করে দেবো। তোমরা এগুলো একটু লিখে আমাকে জানাবে, হ্যাঁ। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ইউজুয়াল মেট্রিক, কি বলে, ট্রিভিয়াল মেট্রিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার কমপ্লেক্সের মধ্যেও আমরা মেট্রিক ডিফাইন করতে পারি একই রকম ভাবে যেভাবে রিয়েলে করি। হ্যাঁ, সো আমরা যদি সি নিই, এটা হচ্ছে এক্সাম্পল তোমার 114। সো কমপ্লেক্সে আমরা মেট্রিক কিভাবে ডিফাইন করি? মড দিয়ে। তাহলে ডিস্টেন্স বিটুইন জেড আর ডাব্লু ইজ ডিফাইন্ড অ্যাজ জেড মাইনাস ডাব্লুর মড। এই মডটা হচ্ছে কমপ্লেক্সের যে মড হয়, মডিউলাস, ঠিক আছে। সো দিস ইজ মডিউলাস অফ জেড মাইনাস ডাব্লু। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 115 আর এন। জানো তোমরা আর এন? আর এন এর উপরে একটা মেট্রিক ডিফাইন করা হয়, সেটা সেটা কি? তো আর এন এর পয়েন্টগুলো কি? আর এন এর যদি আমি ধরো এক্স পয়েন্ট লিখি, তাহলে এক্স পয়েন্ট মানে জাস্ট এক্স কোনো নাম্বার নয়, এক্স নিজেই হচ্ছে অনেকগুলো নাম্বারের মানে কি বলে, টাপল বলে এটাকে, x1 x2 x3 ডট ডট xn অবধি, ঠিক আছে। সো এটা হলো একটা পয়েন্ট,
ওয়াই ধরো আর একটা পয়েন্ট নিচ্ছ তুমি y1 y2 yn। হ্যাঁ, অনেক সময় কি করা হয়, এটা যে তোমার টাপল বোঝানোর জন্য এখানে এরকম দেয়, ঠিক আছে, বা তুমি এখানে দাগও দিতে পারো, সিম্পল একটা এরকমও লিখতে পারো x বার y বার, এটা বোঝানোর জন্য যে এটা একটা টাপল, নট এ জাস্ট সিঙ্গেল রিয়েল নাম্বার। ঠিক আছে, এই এক্সটা কিন্তু একটা রিয়েল নাম্বার নয়, এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, প্রত্যেকটা x1 একটা রিয়েল নাম্বার, x2 রিয়েল নাম্বার, কিন্তু এই এক্সটা হচ্ছে একটা টাপল। ঠিক আছে, এটাকে কি বলা হয় ইংরেজিতে? টাপল বলা হয়, TUPLE। বোঝা গেল? টাপেল কেন বলে? টাপেল নাম? হ্যাঁ, যেমন আমরা দুটোর ক্ষেত্রে কি বলি, দুটোর A, B, এটাকে কি বলি? অর্ডার্ড পেয়ার বলি না? অর্ডার্ড পেয়ার। এটা তো অর্ডার পেয়ার। হ্যাঁ, যদি তিনটে হয় ABC, তখন আমরা কি বলি? তখন তো আর অর্ডার্ড পেয়ার বলতে পারবো না, পেয়ার মানে জাস্ট দুটোর জন্য পেয়ার, তখন এটাকে বলা হয় ট্রিপলেট। ঠিক আছে, আর যদি তিনটে বা চারটে বেশি হয় তখন আমরা ইন জেনারেল কি বলি? টাপল বলি, টাপল, TUPLE। অনেক সময় বলা হয় এন টাপল, এন টাপল মানে এন টাপল মানে এন খানা টার্ম আছে। বোঝা গেল? তাহলে 4 থাকলে তার 4 থাকবে, হ্যাঁ, 4 থাকলে 4 টাপল, 5 থাকলে 5। হ্যাঁ, মানে ট্রিপলেট মানে হচ্ছে একটা 3 টাপল, অর্ডার্ড পেয়ার মানে হচ্ছে 2 টাপল, এইভাবে ভাবতে পারো ব্যাপারটা। ঠিক আছে, তো এইরকম যদি আমার দুটো টাপল থাকে x বার আর y বার, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আমি কিভাবে ডিফাইন করব? ডিস্টেন্স অনেকভাবে ডিফাইন করা যায়, তার একটা ভাগ হচ্ছে এরকম, আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি পরপর, হ্যাঁ, যে কতগুলো ডিস্টেন্স তুমি ডিফাইন করতে পারো। আমি একটা লিখে দিচ্ছি, মানে অনেকগুলোই লিখে দিচ্ছি, দেখো একটাকে বলা হয় আচ্ছা নাম দিয়ে দিচ্ছি D1। ঠিক আছে, D1 হচ্ছে এরকম, মড x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2 প্লাস এইরকম করে শেষ অবধি xn মাইনাস yn, xn মাইনাস yn, এটা একটা তোমার ডিস্টেন্স দেবে। ঠিক আছে, আচ্ছা এবার D2 অন্য একটা ডিস্টেন্স আমি ডিফাইন করছি অন্য রকম ভাবে, সেটা হচ্ছে যেটা তোমরা ইউজুয়াল যেটাকে বলা হয় x1 মাইনাস y1 এর হোল স্কোয়ার, যেটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছি, ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। ঠিক আছে, এটাকেই বলা হয় ইউজুয়াল মেট্রিক। আর তার উপরেরটা? উপরেরটা ইউজুয়াল না। ঠিক আছে, উপরেরটার নাম, উপরেরটা মানে মড সিস্টেমেটিক। হ্যাঁ, এটাকে বলা হয় L1 মেট্রিক। হ্যাঁ, এটা ইউজুয়ালটা হচ্ছে তোমার L2 মেট্রিক। ঠিক আছে, এল কেন বলে? না এল মানে কেন বলে আমি ঠিক জানি না। ঠিক আছে, এটা L1 বলে, এলপি স্পেস হয় না, তোমরা নাম শুনেছো, সেই জন্যই বলে আর কি। লিনিয়ার ওইটাই তো মনে করছি, লিনিয়ার স্পেসের জন্য। হ্যাঁ, হতে পারে, কারণ Rn তো একটা লিনিয়ার স্পেস। ঠিক আছে, আর 1টা হচ্ছে এর পাওয়ার গুলো, বেসিক্যালি এই পাওয়ার হচ্ছে 1, দেখো এখানে পাওয়ার হচ্ছে 2, তার ফলে এখানে L2। ঠিক আছে, তো সিমিলারলি তুমি কি করতে পারো, D3 করতে পারো। D3 তাহলে এখানে করতে হবে কি, x1 মাইনাস, এখানে দেখো এখানে আমাকে তখন মড নিতে হবে। দেখো যখনই তুমি পাওয়ার 3 করবে তখন এখানে মড নিতে হবে, মড না নিলে জিনিসটা কি হয়ে যাবে, মানে নেগেটিভ চলে আসতে পারে, তো সেই জন্য এখানে মড নিতে হয়। এইভাবে নিয়ে তারপরে আমাকে কিউব রুট নিতে হবে 1/3, পাওয়ার 1/3, এটাকে আমরা বলছি L3 নর্ম। বোঝা গেল? এইভাবে তুমি 3 নাও, 4 নাও, 5 নাও, তার মানে এখানে তুমি ইনফাইনাইটলি মেনি পেয়ে যাচ্ছ। ঠিক আছে,
আর একটা আছে ডি ইনফিনিটি নর্ম। সেটা কি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দেখো, তাহলে এদের মধ্যে এইটাই হচ্ছে ছোট। হ্যাঁ, এদের মধ্যে সবচেয়ে এটা ছোট, কারণ এইখানে দেখো এখানে সবটাকে যোগ করছি, তারপরে আমি D1 পাচ্ছি। আর এখানে যে এদের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাকেই আমি নর্ম বলছি, এই ডিস্টেন্স বলছি। তাহলে অবভিয়াসলি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডি ইনফিনিটি এক্স কমা ওয়াই ইজ লেস দ্যান ইকুয়ালস টু, ধরো D3 D2 আর লেস দ্যান ইকুয়ালস টু D1। D1টাই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে দেখো আমি কতগুলো নর্ম লিখলাম, বেসিক্যালি 1 2 3, 1 2 3 তো লিখলামই। এই তিনটাকে তুমি 4 5 6 7 8 সবই লিখতে পারো। আর ডি ইনফিনিটি, এটাকে অনেক সময় ম্যাক্স নর্মও বলে, ম্যাক্স নর্ম বা সুপ নর্ম। নর্ম ব্যাপারটাও একটা আলাদা জিনিস আছে, সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, নর্ম নর্ম কি জিনিস, এখানে আমাদের আরো কি কি জিনিস হয় জানো? একটা হচ্ছে ইনার প্রোডাক্ট। এটা স্যার ওই ইয়েতে হয়তো তার নর্মটা তো আপনার ইয়েতে আছে, এই ভেক্টর স্পেসের ওখানে। হ্যাঁ, এই তিনটে জিনিস কিন্তু ইন্টারলিঙ্কড, বুঝতে পেরেছো? এই তিনটে জিনিস ইন্টারলিঙ্কড। ও ইনার প্রোডাক্ট, নর্ম আর মেট্রিক। হ্যাঁ, মানে এগুলো সবই তোমার দেখো, এই মেট্রিকটা হচ্ছে জেনারেল। এটা হচ্ছে জেনারেল। আর ইনার প্রোডাক্ট হচ্ছে এই দুটো হচ্ছে তোমার ভেক্টর স্পেসের উপরে ডিফাইন করা হয়। হ্যাঁ, ভেক্টর স্পেসের উপরে। আর মেট্রিক তো তোমার যে কোনো সেটের উপরে তুমি মেট্রিক ডিফাইন করতে পারো। ঠিক আছে, তো ওই জিনিসগুলো আছে আর কি। তো যখন যখন দরকার হবে তখন তখন আমি জিনিসগুলো তোমাদেরকে বলবো। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ডিপি নর্মটা কি হচ্ছে, পি এর নর্মটা বা পি এর ডিস্টেন্স, সেটা হচ্ছে যে ডিপি অফ এক্স কমা ওয়াই ইজ সামেশন এন ইকুয়ালস টু, না এন লিখবো না, এখানে কে লিখি। হ্যাঁ, কে ইকুয়ালস টু 1 to n মড এক্স কে মাইনাস ওয়াই কে টু দি পাওয়ার পি, মানে টু দি পাওয়ার পি নিয়ে পুরোটার 1/p এর পাওয়ার। এটাকেই বলা হচ্ছে পি এর মানে পি এর ডিস্টেন্স বা পি এর নর্ম। হ্যাঁ, যেটা আমি ওই D1 D2 D3 করছিলাম না, সেটারই পিটা হচ্ছে জেনারেল ব্যাপার আর কি। তো এটাও একটা যে নর্ম হবে, ঠিক না, এটা যে মেট্রিক হবে সেটা আমরা কি করে জানি? তো তাহলে এখানে একটা তোমার আছে, কোশ্চেন আছে যে সো দ্যাট ইট ইজ এ মেট্রিক। ঠিক আছে, তো এটা আমরা ইন জেনারেল করছি। আর এই প্রসঙ্গে আরেকটা সেট তোমাকে ডিফাইন করতে হয়, যেটাকে আমরা বলি স্মল এলপি স্পেস। দু ধরনের এলপি স্পেস হয়, একটা হচ্ছে ক্যাপিটাল এলপি আর একটা হচ্ছে স্মল এলপি। ঠিক আছে, ক্যাপিটাল এলপি মানে হচ্ছে সেট অফ ফাংশনস, আর স্মল এলপি মানে সেট অফ সিকোয়েন্স। বোঝা গেল? তো আমরা এখানে ক্যাপিটাল এলপি নিয়ে আপাতত কাজ করছি না, আপাতত শুরুতে আমরা কি করছি, স্মল এলপি নিয়ে কাজ করছি। তো হোয়াট ইজ স্মল এলপি? তাহলে স্মল এলপিটা তোমার দেখো আমি ডিফাইন করছি, এখানে আমি স্মল এলপি অফ আর লিখছি। হ্যাঁ, এখানে আর কেন লিখছি তারও কারণ আছে, তুমি দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা, এটা একটা সেট, এই সেটের এলিমেন্ট গুলো এক একটা সিকোয়েন্স।
ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি যে এলপির এক একটা এলিমেন্ট কি হচ্ছে, এক একটা সিকোয়েন্স। কেমন সিকোয়েন্স? যে কোনো সিকোয়েন্সই কি এলপির মধ্যে থাকবে না? অ্যান্সার হচ্ছে না। তাহলে তার উপর একটা রেস্ট্রিকশন থাকবে। সেই রেস্ট্রিকশনটা কি? সেই রেস্ট্রিকশনটা হচ্ছে, জাস্ট এ সেকেন্ড আমি একটু চেক করে নিই আমার রেকর্ডিংটা অন করেছি কিনা। ওকে, হ্যাঁ, ওকে। সো এটা কি? এটা হচ্ছে such that the summation mod x মানে মডের পাওয়ার পি নিয়ে যে সাম করলে যে সিরিজটা তুমি পাচ্ছ, সেই সিরিজের ভ্যালুটা কি হবে? ফাইনাইট হবে। এবং এই যে সিকোয়েন্স, এই এক্সএন গুলো রিয়েল সিকোয়েন্স, বুঝতে পারছো? এখানে সাবসেট অফ আর ইনফিনিটি নিতে পারো, বুঝতে পেরেছো? তার মানে বা কমা করে এখানে লিখতে পারো xn বিলংস টু r, মানে প্রত্যেকটাই রিয়েল নাম্বার, xn গুলো রিয়েল নাম্বার, সেই জন্য আমি এখানে r লিখেছি। তুমি যদি xn গুলো কমপ্লেক্স নাম্বার নিতে, কমপ্লেক্স সিকোয়েন্স হতো, তখন এখানে লিখতে lp অফ c, বুঝেছো? সো lp অফ c ইজ অলসো ডিফাইন্ড। ঠিক, তো এইটা হয়ে গেল আমাদের lp স্পেস। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার এই মড xn টু দি পাওয়ার p, হ্যাঁ, তার সামটা নিলে যত ফাইনাইট বের হয়। তাহলে সেই সমস্ত সিকোয়েন্সকে আমি এ বলবো। যেমন ধরো পি এর ভ্যালু তুমি যদি নিয়ে নাও, লেট আস টেক পি ইকুয়ালস টু 2, ঠিক আছে? পি ইকুয়ালস টু কত নিলাম? 2 নিলাম। এবার দেখো আমি একটা সিকোয়েন্স নিতে পারি কি 1/n এর সিকোয়েন্স। 1/n এর সিকোয়েন্সটা মানে কি 1, 2, 1/2, 1/3, এই যে সিকোয়েন্সটা পাচ্ছ তুমি, এই সিকোয়েন্সটাই তোমার হচ্ছে একটা পয়েন্ট, মানে এক একটা পয়েন্ট মানে এক একটা সিকোয়েন্স। তাহলে আমি কি করছি, আমি এবার চেক করছি এই সিকোয়েন্সটা কি L2 তে আছে? স্যার এখানে p ইকুয়াল টু 2 বলতে কি দুটো টার্ম দেব? না না না, পি তো হচ্ছে একটা জাস্ট নাম্বার, মানে পিটা কেন নেওয়া হয়েছে? পিটা ডিনোট করছে যে তোমার ডিসটেন্সটা তুমি এখানে কি নেবে, পিটার উপরে চেঞ্জ হচ্ছে তোমার। দেখো ফাংশন কোন কোন সিকোয়েন্স তুমি নেবে তার, আছে তো এলপিটি। হ্যাঁ। তাহলে দেখো এখানে তোমাকে এই সিকোয়েন্সটা যদি L2 তে থাকতে হয়, তোমার দরকার কি? তোমার দরকার হচ্ছে সামেশন মড এটার স্কোয়ারটা দেখো, এটা আমরা জানি ফাইনাইট হয়। দেয়ারফর দিস 1/n এর সিকোয়েন্সটা বিলংস টু L2 স্পেস, L2 অফ r, বুঝতে পেরেছো? তাহলে 1/n এর সিকোয়েন্সটা কি L2 হচ্ছে। কিন্তু তুমি যদি বলো যে 1/√n এর যে সিকোয়েন্সটা, এটা কি L2 তে আছে? কোশ্চেন, এটা কি L2 তে আছে? তাহলে দেখো, তাহলে তুমি যদি 1/√n এর স্কোয়ার করো তাহলে 1/n পাবে। 1/n এর সিরিজটা কি হয়? ইনফিনিটি হয়। তাহলে এটা আমি বলতে পারি ডাজ নট, তাহলে 1/n এর যে সিকোয়েন্সটা পাচ্ছি, the sequence does not belongs to L2 of R. Is that clear or not? এটুকু বোঝা গেল? বলছি স্যার L2 তে থাকলে কনভার্জেন্ট করবে। হ্যাঁ, না কনভার্জেন্ট করবে মানেটা কি? কনভার্জেন্ট করবে মানেটা কি? ফাইনাইট হবে। এই 1/√n কি কনভার্জ করে না? এটা তো জিরোতে কনভার্জ করে। আমরা সেটা চাইছি না, আমরা সামটাকে চাইছি কনভার্জ করুক। হ্যাঁ, 1/n এর সামটা তো কনভার্জ করে না। হ্যাঁ, সেই জন্যই এটা L2 তে, ওই কথাটাই বুঝি, সামটা কনভার্জ করে না। 1/n স্কয়ারের সামটা কনভার্জ করে, কিন্তু এগুলা তো প্রত্যেকটা জিরোতে কনভার্জ করে, মানে এক একটা সিকোয়েন্সটার লাস্ট টার্মটা জিরোতে যায় কনভার্জ করছে, কিন্তু সামটা কনভার্জ করে, সামটা কনভার্জ করছে না। আমরা তো সেটাই দরকার, সামটাকেই আমরা চেক করব, কোন সামটা যেটা কনভার্জ করবে সেটা ওই স্টেজে থাকবে। হ্যাঁ, তাহলে এটা L2 তে থাকছে না, কিন্তু এটা আবার L4 এ থাকবে বা L3 তে থাকবে। কারণ তুমি যদি করো 1/√n
তার যদি কিউব করো তাহলে জিনিসটা কি দাঁড়াবে 1/n 3/2, যা এর পাওয়ার হচ্ছে 1-এর চেয়ে বড়, তার মানে তখন এটা কনভার্জ করে যাবে। আর কনভার্জ করে গেলে তার মানে হয়ে গেল যে 1/√n এর যে সিকোয়েন্সটা আমি পাচ্ছি সেটা আমার L3 তে বিলং করবে। L3 তে বিলং করছে কিন্তু L2 তে বিলং করছে না। বোঝা গেল? আর একটা কথা বলে রাখি, এখানে যে পি আমি নিচ্ছি 2 3, তার মানে এই নয় যে পিটা সবসময় ইন্টিজারই হবে। পিটা তুমি 2.5ও নিতে পারো, মানে 2.5 1.5 এগুলোও নিতে পারো, কোনো অসুবিধা নেই। পিটা যে তোমার ন্যাচারাল নাম্বার হবে তার কোনো মানে নেই, পিটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, কিন্তু নেগেটিভ নেব না। বোঝা গেল? আমরা নেগেটিভ নিচ্ছি না, আমরা পজিটিভ নিচ্ছি। তো স্যার এখানে p কিন্তু 2, তো 2 টার অর্থটা? হ্যাঁ বলো। স্যার এখানে p কিন্তু 2, হ্যাঁ তো 2 2টা, স্যার এখানে যদি 3 নেওয়া হয় তাহলে 1/n কি হইতো? 1/n এর জন্য 1/n কিউব এর সিরিজটা তোমাকে দেখতে হতো। 1/n কিউব এর সিরিজটা তো ফাইনাইট হয়, তার মানে 1/n টা L2 তে আছে, মানে কি L3 তেও থাকবে। ঠিক আছে, L3 তেও থাকবে, L4 এও থাকবে, তুমি পাওয়ার যত বাড়াবে তাতে কোনো ক্ষতি নেই, মানে L2 তে থাকলে L3 তেও থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা পাচ্ছি যে L1 সাবস্পেস, এটা সাবস্পেস হয় L2, মানে L2টা অনেক বড়, L2 এর মধ্যে অনেক বেশি তোমার কি থাকবে, এ থাকবে নাম্বার, সিকোয়েন্স থাকবে। তারপরে L3, আমি আর আরটা লিখছি না, হ্যাঁ, তাহলে L4 L5, আস্তে আস্তে এটা কি হচ্ছে, বড় হচ্ছে। আর সবচেয়ে বড় কে, L ইনফিনিটি, মানে L ইনফিনিটি যে L ইনফিনিটি যে স্পেসটা তুমি পাচ্ছ তার মধ্যে অনেক সিকোয়েন্স থাকবে। কথাটা বুঝতে পেরেছো? এইবার আমাদের নেক্সট কি করব, নেক্সট আমরা এবার করব যে এদের মধ্যে এলপি, তাহলে আমি বুঝে গেলাম যে ওর মধ্যে অনেকগুলো সিকোয়েন্স থাকে। এবার আমি চাইছি যে যে কোনো দুটো সিকোয়েন্সের মধ্যে দূরত্ব কত ডিফাইন করতে চাইছি। তাহলে দূরত্ব দুটো পয়েন্টের মধ্যে, এখানে পয়েন্ট মানে সিকোয়েন্স, তাহলে দুটো সিকোয়েন্সের মধ্যে আমি দূরত্ব ডিফাইন করতে চাইছি, ডিস্টেন্স ডিফাইন করতে চাইছি। তাহলে আমি কি লিখবো, এখানে আমার এক্স বার মানে হচ্ছে, দেখো এখানে এক্স বার এই কারণেই লিখতে হচ্ছে কারণ এক্সটা যে রিয়েল নাম্বার নয়, এটা যে একটা সিকোয়েন্স বোঝানোর জন্য হলো। ওয়াই হচ্ছে yn এর সিকোয়েন্স, তাহলে এই দুটোই হচ্ছে আমার ধরো এলপি তে আছে। তো এলপির মধ্যে আমি যে ডিস্টেন্স ডিফাইন করব তার নাম হচ্ছে ডিপি ডিস্টেন্স। সেটা কি, সেটা হচ্ছে যে তার মান ভ্যালু হচ্ছে যে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। দেখো এখানে ইনফিনিটি কারণ এখানে আমার ইনফাইনাইটলি মেনি টার্ম আছে প্রত্যেকটা সিকোয়েন্সে, x1 x2 x3 করে করে ইনফিনিটি অবধি আছে, সেই জন্য এটা ইনফিনিটিতে শেষ হচ্ছে গিয়ে mod xn মাইনাস yn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p। দেখো আমি যে ডিপিটা আগে ডিফাইন করেছিলাম rn এর জন্য, এখানেও দেখো সিমিলার ডেফিনেশন, শুধু ওখানে ছিল ফাইনাইটলি মেনি সাম 1 থেকে n অবধি, এখানে আছে 1 থেকে ইনফিনিটি অবধি। বুঝতে পেরেছো? এই হচ্ছে ডিফারেন্স। কথাটা বুঝতে পারছো কি পারছো না? আর একটা পয়েন্ট বলে রাখি, হ্যাঁ আর একটা পয়েন্ট বলে রাখতে পারি যে rn can be thought as a subspace of LP for any p। দেখো কি রকম ব্যাপারটা হচ্ছে যে rn মানে কি, rn এর পয়েন্টগুলো কি রকম দেখতে, এরকম হয় x1 x2 x3 আপ টু xn, xn এ গিয়ে শেষ, rn এর পয়েন্ট xn এ গিয়ে শেষ, তারপরে xn এর পরে আর কিছু নেই। তো তুমি চাইলে xn এর পরে 0 0 0 ডিফাইন করে দাও, সবটাই 0, rn এর পরে n পর্যন্ত তুমি রাখলে, তারপরে সবগুলো 0। তাহলে এইটা দেখো, এইটা তখন
এলপি স্পেসের একটা এলিমেন্ট হয়ে যাবে, কারণ এটা একটা সিকোয়েন্স হয়ে গেল। তাহলে তুমি একটা ম্যাপিং ডিফাইন করতে পারছো, ঠিক আছে না, যে আরএন থেকে তুমি তাহলে একটা ম্যাপিং ডিফাইন করতে পারবে এলপি স্পেস অবধি, হ্যাঁ, যেখানে x1, x2, xn পয়েন্টটা কোথায় কনভার্জ যাচ্ছে, কনভার্জ নয় মানে যাচ্ছে কোথায়, x1, x2 ডট ডট xn, বাকিগুলো 0 0 0 নিয়ে নাও, বুঝতে পেরেছো? তার মানে দেখো একটা পয়েন্ট অফ আরএন একটা সিকোয়েন্সে যাচ্ছে, বাকিগুলোকে আমি 0 ডিফাইন করে দিলাম। তাহলে এইভাবে তুমি ভাবতে পারো যে আরএনটা একটা এলপির একটা সাবস্পেস, মানে এইগুলো এই এই এলিমেন্টগুলোকে তুমি এই রকম হিসাবে ভাববে বেসিক্যালি। তাহলে প্রত্যেকটা আরএন এর এলিমেন্টকে তুমি এলপির এলিমেন্ট হিসাবে এইভাবে দেখতে পারো, যার ফলে তখন কি হয়ে যাবে, আর যেহেতু বাকিগুলো 0, তাহলে এখানে সিরিজের কনভার্জেন নিয়ে কোনো প্রশ্নই থাকবে না, কনভার্জ অবভিয়াসলি করবে, সেই জন্য যে কোনো এলপির তুমি এলিমেন্ট হিসাবে ভাবতে পারো। ওকে, তো এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, আমাদের মেন টার্গেট কি এখানে, মেন টার্গেট হচ্ছে যে টু শো দ্যাট ডিপি ইজ এ মেট্রিক। ওটা কিন্তু আমরা এখনো চেক করিনি যে ডিপিটা যে একটা মেট্রিক হয়, এটা আমরা এখনো চেক করিনি, এইটা আমাদের এখন মেন কাজ, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, দুটো ইনইকুয়ালিটি প্রমাণ করতে হবে। তার মধ্যে যে ইনইকুয়ালিটিটার নাম প্রথমেই আসবে সেটাকে বলা হয় হোল্ডার্স ইনইকুয়ালিটি। কি বলা হয়? হোল্ডার্স ইনইকুয়ালিটি, খুব ইম্পর্টেন্ট। ওকে, হোল্ডার্স ইনইকুয়ালিটি। আমরা এগুলো কার উপরে করছি, সব এলপির উপরে করছি। ওকে, আর যেহেতু এলপির উপর আরএনটাকে এলপির সাবস্পেস ভাবছো, তাহলে আরএন এর উপরেও কিন্তু এই ইনইকুয়ালিটি গুলো ট্রু হবে, বুঝতে পেরেছো? সো আমরা এলপির উপরে জিনিসগুলো করলেই এনাফ। আচ্ছা, এই ইনইকুয়ালিটিটা কি, তাহলে আমি নেব দুটো সিকোয়েন্স, ধরো xn x বার ইকুয়ালস টু xn সিকোয়েন্স আর y বার সমান yn এর সিকোয়েন্স। এখানে আবার কেন দিচ্ছি, হলো দুটো সিকোয়েন্স, দে অল বিলং টু এলপি স্পেস। তাহলে আমাদের ইনইকুয়ালিটিটা বলছে যে সামেশন n equals to 1 to infinity mod xn into yn এর this is less than equals to LP norm. I think আমি হয়তো একটা ভুল, হ্যাঁ আমি হয়তো একটু ভুল বলছি, let me verify this. ওকে, সো বেসিক্যালি আমি একটু ভুল বলেছি, এলপিতে নয়, এটা হবে এল কিউতে, এটা হচ্ছে এলপিতে, এটা হচ্ছে এল কিউতে। হ্যাঁ, তো হোল্ডার্স ইনইকুয়ালিটি বেসিক্যালি দুটো স্পেসের মধ্যে থাকছে, একটা এলপির এলিমেন্ট, একটা এল কিউ এর এলিমেন্ট। হ্যাঁ, যেখানে যেখানে পি আর কিউ নিজেদের মধ্যে রিলেটেড, কি রকম রিলেটেড, 1/p আর 1/q যোগ করলে 1 আসবে, এই রিলেশনটা ওদের মধ্যে আছে। তাহলে এই জিনিসটা এটা হবে, তাহলে কি হবে, এটা হবে তোমার এলপি নর্ম, আমি পি ইন্টু কিউ। তাহলে আমি এই জিনিসগুলো বলছি তোমাকে যে এলপি, দেখো আমি নোটেশনটা দেখো, এটা হচ্ছে এলপি নর্ম, এটা হচ্ছে এল কিউ নর্ম। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দিস নর্ম, এটা কি এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে বুঝি সামেশন ওয়ান বাই পি, মানে পি এর পাওয়ার গুলো নিয়ে সাম করে তারপরে টু দি পাওয়ার 1/p, এটা হচ্ছে পি এর নর্ম। তাহলে একই রকম ভাবে কিউ এর নর্ম কি হবে, এই সাইডে সব দুটো দাগ হবে, একই নর্ম। কোথায় কোথায় দাগ হবে, এই যে সামনে, হ্যাঁ এই সামনেটা, এই লাস্টের লাইনের সামনেটা,
একটি একটি দিয়েছেন নাই, দুটো দাগ দিয়েছেন আর এই পাশে দুটো। হ্যাঁ, ও বুঝতে অসুবিধা হচ্ছে? দাগ হবে দুটো, দিয়েছিলাম, দুটো দুটো দাগই দিয়েছি। দাঁড়াও পরিষ্কার করে লিখছি। এক, চারটে দাগ হবে। ঠিক আছে এবার? হুম, হ্যাঁ, ঠিক আছে। তো এটাই। তাহলে এটা হচ্ছে দেখো শর্টকাটে লেখার জন্য এটা, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে পি পি আর কিউ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, পি এর উপর কিউ ডিপেন্ডেন্ট, তারা একই একটা সূত্রে বাঁধা। হ্যাঁ, যেমন ধরো এই পি যদি 3 হয়, পিটা যদি 3 হয় তাহলে কিউটা কত হবে? তাহলে 1/3 প্লাস 1/কিউ 1 হবে। তার মানে 1/কিউ সমান হবে 1 মাইনাস 1/3, দ্যাট ইজ 2/3। তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে 3/2। তাহলে পিটা যদি 3 হয়, কিউটা হবে 3/2। তাহলে এরা একই সূত্রে বাঁধা। পিটা যদি 2 হয়, তাহলে কিউ এর ভ্যালু কত হবে দেখো, 1 মাইনাস হাফ মানে হাফ। তার মানে কিউ সমান 2। তাহলে পি 2 হলে কিউটাও 2। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, তো পি ইকুয়ালস টু 2 এর জন্য আমরা কি পাবো? আমরা তখন পাবো সামেশন মড xn ইন্টু yn ইজ লেস দেন ইকুয়ালস টু n এর ভ্যালু 1 টু ইনফিনিটি নিতে পারো, যেখানে x2 এটাও এটাও 2, দুটোই তখন 2। হুম, তো এই ইনইকুয়ালিটির একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় কচি সোয়ার্জ ইনইকুয়ালিটি, সিএস ইনইকুয়ালিটি। কচি সোয়ার্জ। হ্যাঁ, এটা আলাদাভাবেও প্রমাণ করা যায়। আমরা এর একটা জেনারেল প্রুফ দেখবো। হ্যাঁ, জেনারেল প্রুফ কার হোল্ডার ইনইকুয়ালিটির প্রুফ দেখলেই এটা ফলো করবে, আর এটার একটা আলাদা প্রুফ তুমি করতে পারো, সেটাও আমরা দেখবো। কচি সোয়ার্জের দুটো প্রুফ তাহলে আমরা পেয়ে যাব, বুঝতে পেরেছো? সো জেনারেল প্রুফ অফ হোল্ডার্স ইনইকুয়ালিটি। ওকে, তাহলে কি আমাদের কি দরকার? যে x হচ্ছে একটা সিকোয়েন্স, y হচ্ছে একটা সিকোয়েন্স, আর কি কন্ডিশন? যে এক্সটা থাকছে তোমার এলপি তে, ওয়াইটা থাকছে এল কিউতে, যেখানে 1/p আর 1/কিউ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পি কিউ, পি প্লাস কিউ ইকুয়ালস টু 1। তার মানে পি প্লাস কিউ সমান সমান পি ইন্টু কিউ, কোনাকুনি গুণ করে দিলে পি প্লাস কিউ সমান সমান পি ইন্টু কিউ, এটা আমরা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো, এখানে একটা ছবি আঁকবো। হ্যাঁ, প্রথমে আমরা দেখাবো স্টেপ 1। স্টেপ 1-এ আমরা কি দেখাবো? স্টেপ 1-এ দেখাবো যে দুটো যদি পজিটিভ নাম্বার হয়, এ বি দুটো হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, তখন আমরা দেখাবো যে এ বি ইজ লেস দেন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার পি বাই পি প্লাস বি টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই কিউ। এইটা আমরা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এটা কিভাবে দেখাবো তার জন্য আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। ধরো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে পি এ ডিস্টেন্স, ওকে, আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে বি, ঠিক আছে? এইটুকু এ, এইটুকু বি। আচ্ছা, এইবার
আমি একটা ফাংশন কনসিডার করছি। কি ফাংশন? fx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার p মাইনাস 1, এক্স টু দি পাওয়ার p মাইনাস 1। ওকে, তো এই ফাংশনটা আমি এখানে যদি প্লট করি সেটা কিরকম হয়? সেটা অনেকটা এই রকম দাঁড়াবে। হ্যাঁ, এটা অনেকটা এই রকম দাঁড়াবে। মানে এটা স্ট্রেট লাইন নয় কিন্তু, হ্যাঁ, মানে এটা একটা কার্ভ টাইপের, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার p মাইনাস 1, এরকম গ্রাফটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটা যে নিচেই থাকবে তার কি গ্যারেন্টি আছে? এই হাইটটা হচ্ছে আমার বি হাইট। এই হাইটটা কত? এই হাইটটা তাহলে আমার নিশ্চয় ওই হাইটটা হচ্ছে বি হাইট, আর এটা হচ্ছে এ টু দি পাওয়ার p মাইনাস 1। মানে আমরা ওইভাবেই নেব যাতে এটা হয় আর কি। আচ্ছা, দেখা যাক। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেটার এরিয়া কত? এই দিকটা এ, এই দিকটা বি, তাহলে টোটাল এরিয়া কত হয়ে যাবে? এ বি হয়ে যাবে। আচ্ছা, এই আরেকটা জিনিস দেখো যে 1/p আর 1/q, এই যোগফলটা তো 1, তার মানে পি কিউ সমান সমান পি প্লাস কিউ। তার মানে এটাকে আমি বলতে পারি যে পি কিউ মাইনাস পি মাইনাস কিউ। এখানে একটা 1 যোগ করো, এদিকে একটা 1 যোগ করো। এখান থেকে তুমি পি যদি কমন নাও কিউ মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নাও কিউ মাইনাস 1, তাহলে এটাকে তুমি ফ্যাক্টরাইজ করে লিখতে পারো p মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 ইকুয়ালস টু 1। এই রিলেশনটা আমাদের হয়তো কোনো সময় কাজে লাগতে পারে, সেই জন্য এটা আমি লিখে রাখলাম। ওকে, তাহলে এখানে এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে আমার এ টু দি পাওয়ার, এই পয়েন্টটা এ টু দি পাওয়ার p মাইনাস 1। তাহলে আমাদের এমন ভাবে আমি এটা নিয়েছি যাতে a টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ লেস দেন b হয়। দাঁড়াও, এটা কি আদৌ দরকার না? আমার একটু কোশ্চেন্স আসছে মনে। I have a doubt. ওকে, আপাতত এটা থাক। আমি হ্যাঁ, ওকে। সো তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দেখো এই যে টোটাল এরিয়াটা দেখো, এখানে আমি 3টে রিজিয়ন তুমি দেখতে পাচ্ছ, ঠিক? একটা এরকম, আর একটা হচ্ছে এরকম, 3টে রিজিয়ন দেখতে পাচ্ছ, ঠিক? নিশ্চয় এই রেক্ট্যাঙ্গেলটা এই 3টের যোগফলের চেয়ে ছোট হবে। হুম, তো আমার কি আছে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে এ বি। দিস ইজ লেস দেন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এইটুকু এরিয়াটা কত? এই ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1। তাহলে এইটুকুর এরিয়া কত? এই যে নিচের যে অংশটা, নিচের অংশটা হচ্ছে আমার 0 টু এ এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিএক্স
ওকে, প্লাস আচ্ছা এইটাকে দেখো, এই এই যে পুরো এরিয়াটা আমি পাচ্ছি, এইটি মিলিয়ে, হ্যাঁ, এইটি সহ টোটাল যে এরিয়াটা পাচ্ছি, তাহলে এইটাকে আমি কি বলতে পারি? এটা একটা দেখো সেম ফাংশন আছে, এটাকে তুমি যদি ওয়াই অ্যাক্সিসের উপরে ভাবো, ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে আমাকে এইটাকে আমি সামহাও এইভাবে লিখতে পারবো, 0 to b সাম ফাংশন, মানে এখানে দেখো সাম ফাংশন জি ওয়াই ডি ওয়াই আকারে লিখতে পারবো, যেখানে জি ওয়াইটা কত, এই ভ্যালুটা যদি ওয়াই হয় তাহলে আমাকে জি ওয়াই এর ভ্যালুটা হবে এই হাইটটা, এই 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 যে লেংথটা, এটাই হবে। মানে বেসিক্যালি এই ছবিটাকে তুমি যদি উল্টে ভাবো, জিনিসটা এইভাবে যদি ভাবো, মানে আমি যদি জাস্ট উল্টে দিচ্ছি জিনিসটাকে, হ্যাঁ, মানে 90 ডিগ্রিতে রোটেট করছি, তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে? দেখতে হবে এইরকম, আমার এইরকম জিনিসটা দেখতে হবে, এইরকম, বুঝতে পেরেছো? মানে এইটা এখন আমার ওয়াই অ্যাক্সিস, নিচে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা 0, এটা হচ্ছে বি। তাহলে এই যে ফাংশনটা, আমি এই এরিয়াটা চাইছি। তোমরা লাইনে আছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই জিনিসটা ওপরের যে এরিয়াটা, আমি এইভাবে ভাবতে পারি জিনিসটা। তাহলে আমি যদি এই ফাংশনটার এই যে কার্ভ যেটা পেলাম, এই কার্ভটা যদি আমি জানি কি, তাহলে এই এই এরিয়াটা আমি লিখতে পারবো না এরকম 0 to b জি ওয়াই ডি ওয়াই, কারণ এই দিকটা আমি ওয়াই অ্যাক্সিস হিসাবে ধরছি, আর এই ফাংশনটা যদি আমার এক্স ইকুয়ালস টু জি ওয়াই হয়, তাহলে তো হয়ে যাবে না? তাহলে আমার দরকার এই ফাংশনটা কি, তাহলে আমার এই দিকটা জানি, মানে আমি জানি এক্স এর মান যদি এক্স হয় তাহলে ওয়াই এর মান হবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে আমাকে উল্টোটা কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে আমি জানি যে ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আমার দরকার এক্স সমান সমান কত ইন টার্মস অফ ওয়াই, তাহলে নিশ্চয় ওয়াই সমান সমান, তাহলে এক্স সমান সমান হবে ওয়াই টু দি পাওয়ার 1/p মাইনাস ওয়ান। আর একটু আগে আমরা কি দেখলাম, p মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1, তাহলে 1/p মাইনাস ওয়ান সমান সমান আমি লিখতে পারছি ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। তাহলে আমার ওই দিকের গ্রাফটা হয়ে গেল জি ওয়াই সমান সমান হয়ে গেল আমার ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হলো। তাহলে আমি জিনিসটা কি পাচ্ছি, এ বি লেস দেন ইকুয়ালস টু 0 to a এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিএক্স প্লাস 0 to b ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ডি ওয়াই। এবার বোঝা গেল জিনিসটা? তাহলে এইটার ভ্যালু কত? এইটার ভ্যালু হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার পি বাই পি, এটার ভ্যালু হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার কিউ বাই কিউ। তাহলে বলো এই ইনইকুয়ালিটিটা কি বোঝা গেছে কি যায়নি? এটা আমাকে একবার বলো, ঠিক আছে? হুম, ওকে। তো এটা যখন হয়ে গেল, নেক্সট হচ্ছে আমাদের এখানে আমার একটা ডাউট আছে, সেই ডাউটটা আমি তোমাদের পরের দিন ক্লিয়ার করে দেবো। কি ডাউট আছে সেটা তোমাদেরকে আমি বলতে চাইছি। হ্যাঁ, যে আমার কোশ্চেন হচ্ছে যে আমি কি করে জানি যে বিটা ওপরেই থাকবে, বিটা যদি এই নিচের লাইনে থাকতো, ধরো এখানে থাকতো, তাহলে আমার এরিয়াটা হতো এইটা, আর তখন 0 to b তো আমি করতেই পারতাম না, এখানে শেষ হয়ে যেত। তো এই ছবিটা আর এইরকম তখন হতো না, ছবিটা এখন অন্যরকম হয়ে যেত, ওই জন্যই আমি ওটাকে তখন আলাদাভাবে করতে হতো। তো ওটা আমি পরের দিন ক্লিয়ার করে দেবো ডাউটটা। যাই হোক, তো এটা আমাদের হলো, এইটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, হোল্ডার্স ইনইকুয়ালিটিটা প্রুভ করব। আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো, টু প্রুভ সামেশন
mod xn yn less than equals to, মানে p এর নর্মটাকে আমি একবারে লিখে দিচ্ছি, আর q এর নর্মটা হচ্ছে এটা। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমি কি করব, আমি এখানে দুটো নাম্বার ডিফাইন করছি, বেসিক্যালি প্রত্যেকটা n এর জন্য an ডিফাইন করছি, সেটা হচ্ছে আমার xn বাই mod summation xn। তার মানে বেসিক্যালি এটাকে শর্টে যদি লিখি xn pth নর্ম হলো, এইটাকে আমি বলছি n, মানে এটা ওই যে ভেক্টরের টেকনিকের মতো ভাবো, যে আমি কোনো একটা ভেক্টরকে তার যদি লেংথ দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কি পেয়ে যাই, ইউনিট লেংথের পেয়ে যাই। তার মানে বেসিক্যালি আমার এই যে an তার যে pth নর্ম সেটা কত হয়ে যাবে, সেটা না, an তো একটা জাস্ট নাম্বার, n হয়ে যায় জাস্ট নাম্বার, তো মানে an এর যে সিকোয়েন্সটা আমি পাবো, মানে বেসিক্যালি a তার লেংথ হয়ে যাবে 1। তো এইভাবে ব্যাপারটা ভাবতে পারো আর কি। আর bn হচ্ছে yn ডিভাইডেড বাই নর্ম অফ, এখানে আমি n লিখবো না, এখানে হচ্ছে x বার, নাহলে আবার মিনিংলেস হয়ে যাবে ব্যাপারটা। ওকে, সো এটা হচ্ছে আমার an bn। এবার an bn এর জন্য আমি হোয়াট আই নো, সরি এটা হচ্ছে an bn, তাহলে mod an bn ইজ লেস দ্যান ইকুয়ালস টু n টু দি পাওয়ার p বাই p, মানে এখানে মড, ওকে, আর mod bn টু দি পাওয়ার q বাই q, এটা আমি লিখতে পারছি। ওকে, এটা লিখতে পারছি ইউজিং দ্য প্রিভিয়াস ইনইকুয়ালিটি, যেটা একটু আগে প্রমাণ করলাম। হ্যাঁ, এ বি লেস দ্যান ইকুয়ালস টু এ টু দি পাওয়ার পি বাই পি প্লাস বি টু দি পাওয়ার কিউ বাই কিউ। সো এই ইনইকুয়ালিটিটা আমি কার উপরে অ্যাপ্লাই করলাম, মড এন ইন্টু বি এন এর উপরে, এটা পেলাম। ওকে, তাহলে এইটা আমার কি দাঁড়াচ্ছে, তো আমি বেসিক্যালি আমি কি দেখাবো, যে এই পুরো জিনিসটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 1 দেখাবো। ওকে, তো তো এটাকে যদি আমি ব্রেক করি, ব্রেক করলে কি পাবো, 1 বাই পি ইন্টু সামেশন, আচ্ছা সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মড n টু দি পাওয়ার p, আর এদিকে পাচ্ছি 1 বাই কিউ ইন্টু মড bn পাচ্ছি টু দি পাওয়ার কিউ। আর এটা মানে কি, মড n টু দি পাওয়ার p। হ্যাঁ, তো ওই জিনিসটা তুমি যদি এখানে দেখো, এই ছবিটার দিকে তাকাও, হ্যাঁ, an এর যে ডেফিনেশনটা, তো মড n করে টু দি পাওয়ার p করো, তাহলে এটা চলে আসবে মড xn টু দি পাওয়ার p, তার সাম যদি করো তাহলে ওপরেরটা কি চলে আসবে, এটা 1 চলে আসবে না? এটা কি তোমাদের তোমরা বুঝতে পারছো যে সামেশন মড n টু দি পাওয়ার p ইজ বেসিক্যালি 1। এটা সব কেন হলো? আচ্ছা, এটা জাস্ট ডেফিনেশন অ্যাপ্লাই করো, an এর ডেফিনেশন কি, an এর ডেফিনেশন তুমি যদি অ্যাপ্লাই করো মড n টু দি পাওয়ার p, তার মানে এটা হয়ে যাচ্ছে
এন মানে হচ্ছে xn mod টু দি পাওয়ার p ডিভাইডেড বাই mod xn ছিল না, এটা mod x ছিল, এই নর্ম x ছিল, নর্ম x এর p ছিল আর পাওয়ার p করেছো, সো বেসিক্যালি পাওয়ার p এটা আসছে। আর এটা এর মধ্যে তো কোনো n নেই, তাহলে এটা বেরিয়ে যাবে, পাওয়ার p। এটা এটা মানে হচ্ছে p এর ইন্ডেক্স আর এটা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, এটা জাস্ট ওই p এর নর্ম বোঝানোর জন্য এখানে নিচের পিটা আর উপরের পিটা হচ্ছে পাওয়ার। হলো, তাহলে সামেশন কি আসছে, সামেশন মড xn টু দি পাওয়ার p। আর তুমি নর্মের ডেফিনেশনটা তুমি যদি ফলো করো, নর্মের ডেফিনেশনটা কি, এটার ডেফিনেশন ছিল সামেশন মড xn টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/p। তার দুদিকে তুমি যদি পাওয়ার অফ p নাও তাহলে এইটা হয়ে যাবে, এখানে গিয়ে 1 চলে আসবে, বুঝতে পেরেছো? তাহলে এইটা মানেই হচ্ছে সামেশন। তার মানে এইটাই বেসিক্যালি কি, এটাই বেসিক্যালি আমার নর্ম অফ x টু দি পাওয়ার p ডিভাইডেড ওই নিচে ওটাই আছে, তাহলে এটা 1 হয়ে গেল না? বলো এই জায়গাটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার 1 হয়ে গেল, তাহলে এই জিনিসটা কি পেলাম, 1/p প্লাস 1/q, যেটা কিনা 1 দেওয়াই আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম আলটিমেটলি, আমরা তাহলে এটা দেখলাম যে সামেশন মড an ইন্টু bn ইজ লেস দেন ইকুয়ালস টু 1 হলো। এইবার এনটা কি ছিল, এবার আমি এন এর ভ্যালুগুলো বসাই। এনটা হচ্ছে আমার মড xn বাই, মানে মড যেহেতু দেওয়া আছে, এটাই ছিল মড এন, এটা ছিল bn এর জায়গায়, তা দিস ইজ লেস দেন ইকুয়ালস টু 1। এবার এইটা তো এন এর মানে এর মধ্যে তো কোনো এন নেই, মানে সাম টাম নেওয়া হয়ে গেছে, এর মধ্যে তো কোনো এন নেই, এটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড। সো দুদিকে যদি আমি এই নাম্বারটা দিয়ে গুণ করি তাহলে এটা এইদিকে চলে যাবে, তাহলে আমি জিনিসটা কি পাবো, সেন yn ইজ লেস দেন ইকুয়ালস টু, বলো প্রুভড। বলো কোনো ডাউট থাকলে বলো।